সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, গত 15 বছর যে রক্তচোষারা বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা বিদেশে পাচার করা সহ স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করে অমানবিক নির্যাতন করেছে এই দেশের স্বাধীন নাগরিকদের, সেই স্বৈরশাসক শেখ হাসিনার একজন প্রতিমন্ত্রী এম আরাফাত, যাকে আপনারা সবাই চেনেন, হিরো আলমের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা, তাকে এখন পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে এবং ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। ডিম থেরাপি তার জন্য অপেক্ষা করছে মেনন ইউনূস সহ। আসুন সর্বশেষ আপডেট বিস্তারিত জানবো রিপোর্টার সহ। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। মোহাম্মদ আলী আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে কোন মামলায় আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে তা এখনো জানা যায়নি। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারির ব্যক্তিগত ও ব্যবসায়িক হিসাব জব্দের নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। কিন্তু আসলে সাবেক তথ্য প্রতিমন্ত্রী এম আরাফাত আলীকে কিন্তু গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়ার কারণে অপরদিকে কিন্তু হিরো আলম কিন্তু মিষ্টি বিতরণ করছে। আমরা যতটুকু জানতে পেরেছি গুলশানে গিয়েছিলেন। গুলশানে যখন শুনেছেন যে এম আরাফাত আলীকে কিন্তু ডিবিতে আনা হবে, তখন কিন্তু আসলে গুলশান থেকে হিরো আলম কিন্তু আবার ডিবির কার্যালয়ে এসেছেন। এসে কিন্তু সর্বস্তরের পথচারীদের বা যাকে যেভাবে পেয়েছেন তিনি কিন্তু মিষ্টি বিতরণ করেছেন এবং সে বলেছেন যে আজকে সে খুশি বা আনন্দে এই মিষ্টি বিতরণ করছেন। আপনারা সবাই জানেন গত কয়েকদিন ধরে আমার রাতে ঘুম নাই, এই কারণে ধরা পড়ে। আমি বলি আমার আসামি ধরা পড়ে না কেন? আজকে মিষ্টি খাওয়ার একটাই উদ্দেশ্য, ঢাকা 17 আসনে আপনারা সবাই জানেন এই আরাফাত রহমান যে ভোটে আমার সাথে জয় হতে পারেনি। তারপরে সে যখন ভোটে জয় হতে না পারে তখন আপনারা দেখেছেন সে তার গুন্ডা বাহিনী দিয়ে রাস্তার উপর ফেলে আমাকে মারধর করেছিল এবং আমি কোন রকম সেখান থেকে আমার নিজের জীবন বাঁচানোর জন্য সেখান থেকে আমি দৌড়ে পালিয়ে যাই। সে কিন্তু ভোটে পাস করেনি, আপনারা সবাই দেখেছেন। আমাকে মারধর তখন তারা জাল ভোট মারতেছিল, কেন্দ্রে সেই জাল ভোট যখন মারে আমি হাতে নাতে ধরি, সেই টাইমে তারা কেন্দ্র থেকে আমাকে ধাক্কিয়ে বার করে নিয়ে আসে, প্রচন্ড হারে মারধর করে। আজকে আমি ভীষণভাবে খুশি এবং শুধু আমি একা না, দেশের জনগণ সবাই খুশি যে এইরকম একটা লোককে ধরা পড়েছে যে সন্ত্রাসী আমাদের দেশের সম্পদ লুট করছে এবং আমাদের জনগণের ক্ষতি করছে। সে ভোটে কিন্তু জয় হতে পারেনি এবং আগামীকাল আমাকে গুলশানে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই জন্য আগামীকাল কোর্টে আমি মামলা করব আর হত্যা করার চেষ্টায় এবং আমার আসনটাকে তারা ছিনিয়ে নিয়েছে, এই কারণে আমরা আগামীকাল মামলা করবো কোর্টে। আমরা শুনেছি গুলশানে মনে করেন আজকে তাকে নিয়ে যাওয়া হবে, তারপরে শুনলাম না গুলশানে না ডিবিতে আনা হবে। তারপরে আমরা এখানে আসলাম যে আসামি এখনো ভিতরে আছে কিনা আমি জানি না, তবে ধরা পড়ছে এটা আপনারা সবাই নিশ্চিত থাকেন এবং আগামীকাল তাকে কোর্টে ওঠানো হবে মনে হয়। কালকে কোর্টে ওঠানো হয়, কালকে আমি কোর্টে অবশ্যই মামলা করব, কালকে কোর্টে যাবো। কালকে কোর্টে যায় তার আমরা এমন শাস্তি আমরা সরকারের কাছে আবেদন করব, ভবিষ্যতে এইরকম জানে এমপি মন্ত্রী দেশে কোনদিন যাতে হলে তারা যাতে দেশের এরকম ক্ষতি না করে, মানুষের অত্যাচার না করে, জুলুম না করে এবং কোনো মায়ের বুক যাতে খালি না। আলম ভাই কত টাকার মিষ্টি বিতরণ করছে? আজকে মিষ্টি কোনো হিসাব নাই, আনলিমিটেড। যেখানে দাঁড়াবো সেখানে মিষ্টি খাবে, সেখানেই খাওয়াবো, কোনো হিসাব নাই, হিসাব ছাড়া মিষ্টি খাওয়া নেবে। এবং এছাড়াও আবার যারা ভক্ত আছে যারা আরাফাতের ধরার এই খুশিতে বিভিন্ন জেলায় সেখানে মিষ্টি বিতরণ করতে আমি পুরস্কার দিনের অন্য কেউ দেশে আমি তার খালি ধরার অপেক্ষায় ছিলাম, ওটা খুঁজতেছিলাম। পরে আমি ধরলে একটাই চাওয়া, তাকে মনে করেন মামলা দেবো, তার নামে শাস্তি এবং এমন শাস্তি, এই শাস্তিটা দেখে
ভবিষ্যতে তারা এমপি মন্ত্রী হবে, যাতে দেশের মানুষের ক্ষতি না করতে পারে। তারা আনন্দে মিষ্টি খাইতেছে এবং তারা নিজেরাও নিজের পকেট থেকে টাকা দিয়ে মিষ্টি খাওয়াইতেছে জনগণকে। আরাফাতের যখন আমরা ঢাকা সূত্র হয়ে দাগ দূর থেকে চ্যানেলে মারের দাগ ঘুষি টুসি মারছিল, আপনি দেখছেন সেই যে মারছিল এখনো মারের দাগ আছে। এখনো আপনি ওরা মিথ্যে কথা বলে লাভ নাই, কতটা মারধর করছে আপনি সেখানকার ভিডিও ফুটেজ গুলো আপনি টাইনে আবার দেখলে বুঝতে পারবেন তারা কি আর আমাকে মারছে। সেই মারের দাগ এখন আমার গালে আছে, দেখেন এখন দাগ আছে, আপনি দেখতে পাচ্ছেন। এরা অবশ্যই প্ল্যানিং করে মারছে। তারা ভোটে যখন আমি দেখছি ডাল ভোট মারতেছিল, ওরা ডাল সিল মারাতে আমি হাতে নাতে ঢুকি, তখন আমরা ওরা কেন্দ্রে বলে আমাকে ঢুকতে দেয় না। আমি ঢুকলে ওরা ঢেকে তারা কেন্দ্রে বের করে নিয়ে আসছে। বের করে আনার পরে তারা আমাকে বিষম মাঠে মারধর করছে। এখন যদি আরাফাতকে আপনি সামনাসামনি পেতেন কি করবেন? মার সেই মার মনোধলায় মার তোমাকে মিষ্টি করে ওরা আগে মার। কালকে কোর্টে যাবো, কালকে কোর্টে ধরে আমার সামনে কালকে পায় ওরে, কালকে কোর্টে মারবো ওরে, কালকে ডিম মারবো, পোষা ডিম মারবো কোর্টে। এইরকম অন্যায় করে মনে যারা প্রকৃত পুলিশ কন, এমপি কন, মন্ত্রী কন, যারা মধ্যে সততা আছে, অন্যায় কেন ধরলে সবাই সাপোর্ট করে। তারা অন্যায় কেন এই দেশের ক্ষতি করছে, এই জন্য সবাই সাপোর্ট করবে তাকে। আমি আসলে ভাই আমরা তো ভাই আমরা শোনেন আমরা আছে এমন কোনো এখানে আমি কি বক্তব্য যাচ্ছি কারো বিরুদ্ধে আসেনি, আমি আমার কাছে আছি। দর্শক, স্ক্রিনে আমরা এম এ আরাফাত সহ আরো গ্রেফতার আটককৃত ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত জানলাম। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। স্বৈর শাসকের যতগুলো চালা চামচা এখনো পর্যন্ত বাংলাদেশে আছে, বর্তমান সরকার তাদের কাউকে ছাড় দেবে না। কেননা তারা শুধু দেশের মানুষের জীবন নিয়েই খেলা করেছে, ব্যাপারটি এমন নয়, বরং দেশটাকে তথা দেশের মেরুদণ্ডটাই নষ্ট করে ফেলেছে। আসুন সে সম্পর্কে আরো ব্যাখ্যা জানবো এই রিপোর্টে। শেখ হাসিনা সরকারের তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত গ্রেপ্তার হয়েছেন গুলশান থেকে। খুবই আলোচিত সমালোচিত ছিলেন মোহাম্মদ এ আরাফাত, এবং তার আরেকটি অন্যতম পরিচয় হচ্ছে যে তিনি শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বন্ধু, এবং এই বন্ধু হওয়ার কারণে অনেককে ডিঙিয়ে তিনি যথেষ্ট পরিমাণ ক্ষমতাশালী ছিলেন। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, এবং তিনি মন্ত্রী এমপি হবার আগ থেকেই তিনি আলোচিত ছিলেন, এবং যেই আওয়ামী লীগের পক্ষে যে দার্শনিক যুক্তি তর্ক সবকিছুই তিনি উপস্থাপন করতেন। এবং তার একটি প্রতিষ্ঠান আছে সিআরএস, যেখানে সরকারিভাবে অর্থ বরাদ্দ হতো, তার মাধ্যমে তিনি অনেক রকম তার প্রতিষ্ঠান বা তার নেতৃত্বে গুজবও ছড়ানো হতো, প্রচার প্রপাগান্ডার নাম করে। এরকম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতাদের তুলনায় মোহাম্মদ এ আরাফাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিলেন। তার অবস্থান খুবই শক্তিশালী ছিল, এবং সর্বশেষ পর্যায়ে যে অবস্থা ছিল, প্রথমে উপনির্বাচন, যেই উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন হিরো আলমকে হারিয়ে, সেটিও ছিল খুব বিতর্কিত একটি উপনির্বাচন। হিরো আলমকে শারীরিকভাবে অপদস্থ করে নির্যাতন করে সেই আসনটি ছিনিয়ে নেওয়া হয়, অথবা তিনি হয়তো জিতলেও প্রতিপক্ষের প্রতি তার বা তার দলের আচরণ ছিল সাংঘাতিক রকম দৃষ্টিকটু, এবং হিরো আলমের এই পক্ষে বাংলাদেশে অবস্থিত সকল দূতরা বিবৃতি দেয়, এবং বিবৃতি দেওয়ার মধ্য দিয়ে এই বিতর্কটা সামনে চলে আসে। তারপরে যে নির্বাচন, সেই নির্বাচনেও ঢাকার গুলশান থেকে তিনি নমিনেশন পান, অথচ মানে এই আসনে আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতারা ছিলেন, তাদেরকে বাদ দিয়ে, যেহেতু একেবারে শেখ হাসিনার স্নেহভাজন ছিলেন, সজীব ওয়াজেদ জয়ের বন্ধু ছিলেন, সুতরাং তাকে নমিনেশন দেওয়া হয়, এবং তারপরে নতুন যে মন্ত্রিসভা হয় সেই মন্ত্রিসভায় তিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান, এবং কার্যত তিনি প্রতিমন্ত্রী হলেও পুরো মন্ত্রণালয়ে তার কোনো উপরে কোনো ফুল মন্ত্রী ছিল না, ফলে তিনি মন্ত্রণালয় চালাচ্ছিলেন এই গত 6-7 মাস পতন হওয়ার আগ পর্যন্ত। তো নানা কারণে মোহাম্মদ আরাফাতের এই গ্রেপ্তারটি গুরুত্বপূর্ণ। তার কাছ থেকে হয়তো সরকারের অনেক গুরুত্বপূর্ণ তথ্য বের হবে, বা কি ভাবে তথ্যগুলো তারা প্রচার করতেন, এখানে ফান্ড কিভাবে ব্যবহার হতো, সেগুলো নিয়ে নিঃসন্দেহে আলোচনা হবে। এবং সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশে আসলে ইনভলভমেন্টটা কি, কোনো দুর্নীতি অনিয়মের সঙ্গে যুক্ততা আছে কিনা, সবকিছুই যেহেতু ঘনিষ্ঠ মোহাম্মদ এ আরাফাত, সুতরাং মানে যতজন এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে
তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ এ আরাফাত। এবং এই আরাফাতের এই গ্রেপ্তার নিঃসন্দেহে আওয়ামী লীগের যে যারা পালিয়েছে তাদের মধ্যে আরো আতঙ্ক ছড়াবে এবং তারা আরো বেপরোয়াভাবে পালানোর চেষ্টা করবে এবং চেষ্টা করতে যে ইতিমধ্যে অনেকেই ধরা পড়ছেন। ইতিমধ্যে দেখেছেন যে বিচারপতি মানিক, যিনি আওয়ামী লীগ করেন না কিন্তু আওয়ামী লীগের পক্ষে যে পরিমাণ তিনি চাটুকারিতা এবং দালালি করেছেন, যার জন্য বিতর্কিত হয়েছেন এবং সীমান্ত এলাকায় বিজিবির সদস্যরা পর্যন্ত তাকে অপদস্থ করেছে। এবং তারপরে তো দেখেছেন তার নিষেধ যে অন্ডকোষ, সেই অন্ডকোষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি হাসপাতালে ভর্তি আছেন। আদালত প্রাঙ্গণেও তিনি হামলার শিকার হয়েছেন। অন্যান্য মন্ত্রীরাও একই অবস্থার মধ্যে। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।